করবেন ডক্টর হিমাংশু পাঠক, যিনি সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন। পরম পূজনীয় স্বামীজি মহারাজ, আজ আমি সত্যি গর্বিত। আজ আমার জীবনের যদি কয়েকটি বিশিষ্ট দিনকে আমি মনে করি, সেই কয়েকটি বিশিষ্ট দিনের মধ্যে আজকের দিনটি কিন্তু অন্যতম। তার বেশ কয়েকটি কারণ রয়েছে, তা আমি বলবো। মঞ্চাসীন স্বামীজি, এই আশ্রমের আমাদের স্বপনদা, আপনাকে স্বপনদাই বলছি অনেকদিন ধরে, আমার সহকর্মী ডক্টর প্রদীপ দে, ডক্টর সুবোধ দে, উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ, রামকৃষ্ণ মিশনের সাথে, রামকৃষ্ণ মঠের সাথে যারা যুক্ত রয়েছেন, রাজ্য সরকারের অধিকারীগণ, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসা আমার সহকর্মীগণ, ভাই ও বোনেরা, আর বিশেষ করে এত অধিক সংখ্যায় আজ এই মিশনের ছাত্ররা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভকামনা জানাই। আজ আমার জীবনের সত্যি একটি বিশেষ দিন, আনন্দের দিন, গৌরবের দিন, সম্মানের দিন এবং অহংকার যদিও করার ঠিক নয়, তবু একটু অহংকারের দিন। প্রথম কারণ হচ্ছে আমি রামকৃষ্ণ মিশনের মধ্যে আজকে উপস্থিত হয়েছি। আমার সৌভাগ্য হচ্ছে পৃথিবীর অনেক দেশ ঘোরার, এবং আমি যে দেশেই গেছি প্রায় সমস্ত দেশেই কিন্তু আমি রামকৃষ্ণ মিশন আশ্রম মঠকে আমি দেখেছি, এবং সেই দেশের লোক অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে আশ্রমের নাম এবং আশ্রমের কাজকর্মকে এতই ভালোবাসেন। আমি যখনই জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে দেখার কি আছে, এবং যখনই ওনারা জেনেছেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, পশ্চিমবাংলা থেকে, ওনারা আমাকে প্রথম বলেছেন এখানে একটি রামকৃষ্ণ মিশন রয়েছে। শুধু দেশের রাজধানীতে নয়, আরো রাজধানীর বাইরে। তাই আমার মনে হয় পুরো বিশ্বে, পুরো পৃথিবীতে রামকৃষ্ণ মিশন তার সেবা, আদর্শ এবং সাফল্যের জন্যে না কেবল পরিচিত, আরো কি সমাদৃত এবং অতি সম্মানিত। সেই সুযোগ আজকে আমার হয়েছে। আজ আমি রামকৃষ্ণ মিশনের আপনাদের এই কর্মযজ্ঞে যোগদান করতে পেরেছি। আমার আনন্দের দ্বিতীয় কারণ হলো আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে এসেছি। যেহেতু আমি এই জেলারই অধিবাসী নয়, আমি জেলাতে জন্মেছি, পড়াশোনা করেছি, বড় হয়েছি, এবং আজও আমি মাঝে মাঝে ভাবি যদি আমি থাকি দিল্লিতে বা আর কোথাও, আমি 24 ঘন্টার মধ্যে মনের দিক থেকে কোথায় থাকি, তাহলে আমি প্রায় মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আমি পুরুলিয়াতেই কোথাও না কোথাও ঘোরাঘুরি করি আর কি। এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন পুরুলিয়াবাসীদের জন্য সত্যি গর্বের বিষয়। আমি যদিও এখানের ছাত্র ছিলাম না, কিন্তু এই মিশনের নাম আমি কিন্তু অনেক জায়গায় করেছি এবং তার সুফলও লাভ করেছি। আমি আমার ছোট ছোট ভাই বোনেরা এখানে রয়েছে, তারা জীবনে অনেক পরীক্ষা দেবে, অনেক ইন্টারভিউতে যাবে। আমি বলি, আমাকে মাঝে মাঝে এবং সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ি কোথায়? আমি বলি পুরুলিয়া। পুরুলিয়াতে কি কি বিখ্যাত জিনিস রয়েছে তার এক দুটো উদাহরণ। আমি কোনো ভাবনা চিন্তা না করে বলি পুরুলিয়াতে রামকৃষ্ণ মিশন রয়েছে। ফলে সেইটা একটা ট্রেডমার্ক আমার। আজকে আমার আনন্দের তৃতীয় কারণ হল যে আজকে আমরা সংগ্রহালয়ের সাথে সাথে এক ঐতিহাসিক মহাবিদ্যালয়ের সূচনা করলাম। এর থেকে আনন্দের বিষয় আর কোনো কিছুই মনে হয় হতে পারে না।
এবং তার থেকেও আনন্দের বিষয় হলো যে সেই মহাবিদ্যালয় কৃষি মহাবিদ্যালয়, এগ্রিকালচারাল কলেজ। তাই এত আনন্দ আজকে আমি একসাথে পেয়েছি, এবং এই এত আনন্দ, এত সম্মান, এত গৌরব পাইয়ে দেওয়ার জন্য পূজনীয় মহারাজ আপনাকে এবং আপনার সমস্ত মিশনের যারা সন্ন্যাসীগণ, বিশেষ ব্যক্তিগণ, আমার বন্ধু বান্ধবরা রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং আবার শুভেচ্ছা রইল। এই দিন আসবে সত্যি আমি আগে কল্পনা করি। কৃষি, জীব জীবনং কৃষি। এবং আমার এক ছোট ভাই এইমাত্র পাঠ করলেন, বিবেকানন্দ স্বামীজি কৃষি সম্বন্ধে কি কি বলেছেন। উনি যেগুলো বলেছেন সেগুলোই হচ্ছে ভারতীয় কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দ পুরো ভারতেরই নন, পুরো বিশ্বের বিবেক। তাই আমরা যেখানেই যাই ওনার কথা স্মরণ করি, ওনার শেখানো আদর্শের সেই পথ ধরে আমরা চলার চেষ্টা করি। কৃষিক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে। আজও কিন্তু আমাদের দেশে প্রায় 50% লোক, 50% লোক কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাই যদি এই দেশের উন্নতি করতে হয় তাহলে কিন্তু এই কৃষিক্ষেত্রকে বাদ দিয়ে হবে না। আমি ভারত সরকারের বিভিন্ন জায়গাতে বলি, আপনারা এই সঙ্গে সবাই শুনেছেন, আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে যখন এই দেশ 2047 সালে 100 বর্ষ পূর্ণ করবে নিজের স্বাধীনতা দিবসে, সেই সেন্টেনারি সেলিব্রেশনের আগে আমরা এই দেশকে ডেভেলপিং কান্ট্রি নয়, প্রগতিশীল দেশ নয়, ডেভেলপড কান্ট্রি হিসেবে ট্রান্সফর্ম করব। এই হলো আমাদের পণ, এই হলো আমাদের প্রতিজ্ঞা। এবং তখনই আমি বলি যে এই দেশকে যদি ডেভেলপড কান্ট্রি করতে হয়, ভারতবর্ষকে যদি বিকাশশীল দেশ নয় বিকশিত দেশ হিসাবে তৈরি করতে হয়, তাহলে কিন্তু এই দেশের কৃষিকে বাদ দিয়ে তা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত ভারতীয় কৃষি উন্নত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত উন্নত হতে পারে না। কারণ আজও আমি যে বললাম 50%, অর্ধেকেরও বেশি লোক কৃষির সাথে যুক্ত। ভারতীয় কৃষি কিন্তু, যেহেতু আমার ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে, গত বেশ কয়েক দশকে অনেক উন্নতি করেছে। তাই আমি একটা বা দুটো উদাহরণ আপনাদের সামনে রাখব। 1960 বা 70-এর দশক পর্যন্ত, আপ টু 1960s or 70s, এই দেশ অন্যান্য দেশের উপরে নির্ভর করত ভোজনের জন্য, খাবার পাওয়ার জন্য। আমাদেরকে বেগিং বাউল বলা হতো। আমরা যেন সবার কাছে ভিক্ষাপত্র নিয়ে দান চাইতাম যে আমাদেরকে ভোজন দেওয়া হোক, চাল, ধান, গম, আটা, যা হোক। 1970-এর দশক পর্যন্ত আমাদেরকে শিপ টু মাউথ বলা হতো। জাহাজে করে বিভিন্ন দেশ থেকে একটা প্রোগ্রাম চলতো, PL 480, পাবলিক লোন 480। সেই লোনের জন্য আমেরিকা বা অন্যান্য বেশ কয়েকটি দেশ আমাদেরকে জাহাজে করে গম, ধান, চাল, অন্যান্য পালস, অয়েল সিড পাঠাতো, এবং সেই আনাজ, সেই ভোজন জাহাজ থেকে নামিয়ে ভারতের বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে পৌঁছানো হতো। তখন ভারতীয়দের পেট ভরত। এবং তার জন্য আমাদের একজন পূর্ব প্রধানমন্ত্রী মাননীয় স্বর্গীয় লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় দেশবাসীকে অনুরোধ করেছিলেন যে যেহেতু আমাদের দেশে সবার জন্য ভোজন নেই, তাই একদিন সপ্তাহে আপনারা উপোস রাখুন। কারণ সবাইকে খাবার আমরা দিতে পারছি না। যারা পারবেন তারা 2 দিন উপোস রাখুন, বা কমপক্ষে 2 বেলা উপোস রাখুন।
এই ছিল দেশ। সেই দেশ গত 15-20 বছরে না কেবল আত্মনির্ভর হয়েছে, আত্মনির্ভর মানে আমরা কারো দেশের উপরে কোনো নির্ভর করি না আমাদের ফুড গ্রেনের জন্য, না কেবল আমরা গত 10-15 বছর ধরে বেশ কিছু খাদ্যশস্য এগ্রিকালচারাল প্রোডাক্টস এক্সপোর্ট করি, এবং তার সাথে করোনা সময় 20, 21, 22 এবং 19 থেকে শুরু করে ভারতবর্ষ পৃথিবীর কমপক্ষে 14টা বা 15টা দেশকে আমরা ভোজন, আনাজ, চাল, গম দান করেছি আমরা। যে দেশ অন্যের দানের উপর নির্ভর করত, সেই দেশ আজকে অন্য দেশকে অন্ন দান করছে। এর থেকে বড় উপলব্ধি, এর থেকে বড় আর কিছু অ্যাচিভমেন্ট কোনো দেশের পক্ষে সম্ভব হতে পারে না। তাই আমাদের এক পূর্ব রাষ্ট্রপতি মহাশয়কে জিজ্ঞেস করা হয়েছিল 1910-15 দশকে, যেই ভারতবর্ষ স্বাধীনতার পরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি একটা মাত্র অ্যাচিভমেন্ট বলুন যে এই ভারত দেশ স্বাধীনতার পরে অর্জন করেছে, উনি বলছেন আমার ভাবার দরকার নেই, একটাই মাত্র অ্যাচিভমেন্ট আমার মনে আসছে, তা হলো আমরা দেশকে আত্মনির্ভর করেছি আমাদের খাবার, ভোজন এবং বাকি যা কিছু দরকার তার জন্য। এই হচ্ছে আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তার মানে এই নয় যে আমরা কৃষিক্ষেত্রে সমস্ত কিছু অসুবিধে, সমস্ত কিছু প্রবলেমস আমরা সলভ করে ফেলেছি, তা কিন্তু নয়। আজও অনেক দূর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি ইতিহাসের কথা এই জন্য বললাম যে আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু আরো অনেক দূর যাওয়ার আছে, এবং সেই দূরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ যা বলেছিলেন সেই হলো আমাদের রাস্তা, সেই হলো আমাদের পথ, সেটাই হলো আমাদের রোড ম্যাপ। আজকের কৃষি কিন্তু কেবলমাত্র লাঙ্গল চালানো নয়, আজকের কৃষি কেবলমাত্র ধান রোয়া বা ধান কাটা নয়, ফসল ফলানোর থেকে শুরু করে তার প্রসেসিং, মার্কেটিং, ভ্যালু এডিশন, এক্সপোর্ট, এরকম কমপক্ষে 20 থেকে আরো 25টা ব্যবসায় আছে যা কৃষির সাথে যুক্ত। আজকের কৃষি কিন্তু ওই গ্রামীণ কৃষি আজ থেকে 40-50 বছর আগে যা করতাম তা নয়। আজকের কৃষির সাথে বিজ্ঞান, আজকের কৃষির সাথে প্রযুক্তি এবং মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি, যেটা হয়তো আমার ভাই বোনেরা শুনে থাকতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, বায়োটেকনোলজি থেকে শুরু করে, মেশিন লার্নিং থেকে শুরু করে, এই সমস্ত কিছু মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি কিন্তু আজকে কৃষির সাথে যুক্ত। যেটা আজ থেকে হয়তো 15-20 বছর আগে পর্যন্ত আমরা ভাবতে পারতাম না যে কৃষিক্ষেত্রে এরকম উন্নতি হতে পারে, তা কিন্তু আজকে সম্ভব। ফলে যখন আমি কৃষির কথা বলি, আমি কেবলমাত্র ধান লাগা বা ধান কাটার কথা বলছি না, আমি পুরো কৃষির এই ধান লাগার থেকে কাটার থেকে শুরু করে পুরো যে 20-25 খানা আরো ব্যবসায় রয়েছে, এই সমস্তগুলোকে একসাথে করে বলতে চাই আজকের কৃষি কিন্তু অন্য কৃষি। এবং এই কৃষিকে যদি ভালোভাবে করতে হয় তাহলে সব থেকে বেশি যা দরকার তা হলো সেই জ্ঞানের দরকার, সেই নলেজের দরকার, সেই শিক্ষার দরকার। এবং সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে যে আমরা শুরু করলাম কৃষি মহাবিদ্যালয়, এটা হলো তার প্রথম স্টেপ। এবং এই প্রথম সোপানে পা দিয়ে আমরা নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং স্বপনদা যে বললেন যে সত্যি পুরুলিয়া রুখা সুখার দেশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই রুখা সুখার দেশেও অনেক উন্নতি আজকে হয়েছে এবং অনেক উন্নতি করার সুযোগ বা পোটেনশিয়াল কিন্তু রয়েছে। আমরা সব সময় বলি পুরুলিয়া জেলাতে জল, বৃষ্টি বেশি হয়। আমি কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে দিতে চাই, তাহলে আপনারা বুঝবেন কত বেশি বৃষ্টি আমাদের হয়। পুরো ভারতবর্ষে এভারেজ রেনফল হয় প্রায় 1100 মিলিমিটার, পুরুলিয়াতে হয় 1200 থেকে 1300 মিলিমিটার, পাঞ্জাবে হয় 600 থেকে 650 মিলিমিটার,
হরিয়ানাতে হয় 700 মিলিমিটার, দিল্লিতে হয় 700 থেকে 750 মিলিমিটার, পুরো ইউরোপে হয় 500 মিলিমিটার, অস্ট্রেলিয়াতে হয় 400 মিলিমিটার। কিন্তু ইউরোপ কি বলে আমাদের এখানে জল পাচ্ছি না আমরা? অস্ট্রেলিয়া 400 মিলিমিটার রেন নিয়ে যদি এক বিকশিত দেশ হতে পারে, তাহলে 1200 মিলিমিটার রেনফল নিয়ে পুরুলিয়া কেন এগিয়ে যেতে পারে? বিদেশ যাওয়ার দরকার নেই, দেশের মধ্যে রাজস্থানের অনেক ক্ষেত্র কিন্তু কৃষিতে অনেক এগিয়ে। মহারাষ্ট্র, আমি মহারাষ্ট্রের এক জায়গায় ছিলাম এক সংস্থার নির্দেশক হিসাবে, বারামতি, হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন। বারামতিতে বৃষ্টিপাত হয় 350 মিলিমিটার। রাজস্থানের অনেক জায়গায় বৃষ্টি হয় 150 মিলিমিটার। সেই 350 মিলিমিটার নিয়ে বারামতি কিন্তু কৃষিক্ষেত্রে পুরো দেশের মধ্যে একটা অন্যতম উদাহরণ। কৃষি করতে গেলে জলের দরকার, বৃষ্টির দরকার, কিন্তু সেই বৃষ্টি কখন কতটা পরিমাণে হচ্ছে তার থেকেও বড় কথা হলো সেই জলকে আমরা কিভাবে ব্যবহার করছি। যদি তার রক্ষণাবেক্ষণ ব্যবহার ঠিক মতো করে করতে পারি, তাহলে কিন্তু বছরে 2 বা 3টে ফসল ফলানোর জন্য 500, 600, 700 মিলিমিটার রেনফল কিন্তু যথেষ্ট। সেইটা আমাদেরকে এগিয়ে নিতে হবে। আজকের দিনে কিন্তু টেকনোলজি তার রয়েছে। কিছুদিন পরেই আপনাদের সহযোগিতায় আমি প্ল্যান করেছি এই আগস্টের কোন সময় আমরা এখানে আরেকটা ওয়ার্কশপ করব, একদিন বা 2 দিনের। সেখানে বিস্তৃতভাবে আমরা আলোচনা করব পুরুলিয়াতে কি কি টেকনোলজি চাষবাসকে এগিয়ে নিয়ে যেতে পারে। অলরেডি আমরা কিছু করছি। আমাদের সুবিধে হলো এখানেই কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছেন এবং আমার সাথীরা, সহকর্মীরা সেখান থেকে আজকে যোগদান করেছেন। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রকে সাথে করে, এবং মহারাজজি আপনি আমাদের সাথে সবসময় রয়েছেন, আমরা কিন্তু পুরুলিয়া জেলাতে অনেক কিছু ডেমনস্ট্রেশন, প্রদর্শন এবং অনেক কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গত 1 বছরে প্রায় 1 লাখেরও বেশি হর্টিকালচারাল ক্রপ, তাতে আম, সাইট্রাস, লিচি, আঙ্গুর থেকে শুরু করে বেশ কিছু প্রদর্শন কিন্তু আমরা শুরু করছি। আমরা এই আগস্ট মাসের কোন একটা সময় একসাথে বসে আরো কি কি টেকনোলজিকে পুরুলিয়াতে বা পারিপার্শ্বিক যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যায়, তার একটা রূপরেখা তৈরি করে এই কার্যকে আমরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের এই বিশেষ দিনে পুরুলিয়াকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য, অবশ্য আজকে আমার মনে হচ্ছে পুরুলিয়া আমার নয়, পুরুলিয়া আপনাদের সবার, এই কৃষি মহাবিদ্যালয় উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে এই কাজের সূত্রপাত আজ আমরা করেছি, এই কাজের ভিত্তিপ্রস্তর আজ আমরা রেখেছি। এবং আপনি যেভাবে বললেন, বাকি সবাই যেভাবে বললেন, শ্রী রামকৃষ্ণের আশীর্বাদে, মা শারদাময়ীর আশীর্বাদে এবং স্বামী বিবেকানন্দের পথকে ফলো করে সেই পথে এগিয়ে গিয়ে আমরা নিঃসন্দেহে এই মহাবিদ্যালয়কে আরো ভালোভাবে তৈরি করতে পারবো। এবং এই মহাবিদ্যালয় একদিন না কেবল পুরুলিয়া, পুরো এরিয়া, এই পুরো ছোটনাগপুর মালভূমি, সেখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এই সমস্ত অঞ্চলের মধ্যে একটা উদাহরণ কলেজ মহাবিদ্যালয়ের রূপ আকার ধারণ করবে, এ সম্বন্ধে আমার কোনো সন্দেহই নেই। শেষ করার আগে আমার ছোট ভাই বেলুড় মঠের ছাত্র, ও বেলুড় মঠ থেকে ইকোনমিক্সে অনার্স করে দিল্লিতে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে MA কমপ্লিট করার পরে এখন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কলকাতাতে পোস্টিং। গত রাত্রে ওর সাথে কথা হচ্ছিল এবং ও পুরো কলেজ সম্বন্ধে জানে। ও আমাকে বলল, আমার পূর্ণ বিশ্বাস যে কাজ রামকৃষ্ণ মিশন শুরু করেছে সেই কলেজ একদিন পুরো ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 এগ্রিকালচারাল কলেজ হবে, এতে ওর কোনো সন্দেহ নেই এবং এতে আমারও কোনো সন্দেহ নেই।
এবং এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে, আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে এবং ডক্টর প্রদীপ দে আজকে আমাদের মাঝখানে রয়েছেন, আমাদের সবার যতটুকু সহযোগিতা লাগবে পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু সত্যি সত্যি আনন্দিত হব সেই সাহায্য, সেই সহযোগিতা এই মহাবিদ্যালয়কে দেওয়ার জন্য, যাতে করে আমাদের সম্মিলিত প্রয়াসে এই কৃষি মহাবিদ্যালয় সত্যি একদিন নাম্বার 1 প্রথম সারির একটি কলেজে পরিণত হয় এবং পুরুলিয়ার সাথে সাথে পুরো অঞ্চলের সেবা যেন এই কলেজ মহাবিদ্যালয় থেকে সবাই আমার ছাত্রছাত্রীরা, চাষি ভাই বোনেরা এর থেকে লাভ করেন, এই আশা রেখে শ্রী রামকৃষ্ণ মিশনকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে এবং বিশেষ করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় রামকৃষ্ণ। উনি আবার এক্ষুনি বেরিয়ে দিল্লি ফিরে যাবেন, কালকে আরো কাজ রয়েছে ওর জন্যে। ভারত সরকারের কৃষি দপ্তর অপেক্ষা করে আছে। আর এখানে দাঁড়িয়ে উনি যে স্বপ্নের কথা বললেন, আমাদের সকলের চোখে সেই স্বপ্নকে উনি এঁকে দিয়ে গেলেন। স্বপ্নের দিশারি তিনি, স্বপ্ন মানুষের চোখে লগ্ন করে বেড়ান। এমন এক মহতী মানুষের সংস্পর্শে আসা ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে নিজেকে ধন্য মনে করছি। আর একটি বিনীত অনুরোধ রাখছি, আগস্ট মাসে যে সিম্পোসিয়াম তিনি করার প্রস্তাব দিলেন, আমি অনুরোধ করব তিনি যেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনকে তার ভেন্যু হিসেবে নির্বাচন করেন। নমস্কার। বসিছেন বলতেন, তিনি ছোট্টবেলা থেকে বিবেকানন্দ ল্যাবরেটরি তৈরি করেন যখন ছোট ছিলেন। পরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে এবং তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে যোগদানের তার সামনে সুযোগ ঘটে, কিন্তু তাকে বলা হয় যে না, কৃষি গবেষণায় এগিয়ে যেতে। তখন তিনি সুদূর আলমোড়ায় যান এবং বিবেকানন্দীয় পার্বত্য বিকাশ পরিষদ গঠন করেন এবং কৃষি গবেষণায় ব্রতী হন। পরে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ সেই সংস্থাকে অধিগ্রহণ করে এবং এখনও ওই সংস্থা থেকে যে সমস্ত ভ্যারাইটি রিলিজ হয় তার আগে VL অর্থাৎ বিবেকানন্দ ল্যাবরেটরি এটি লেখা থাকে এবং ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছেন। নমস্কার।